ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের ফ্রেন্ডলি ম্যাচ আজ এবং সরাসরি সন্ধ্যা 6টায় আপনি দেখবেন এই ম্যাচটা টি স্পোর্টসে এবং টি স্পোর্টসের কভারেজ শুরু হচ্ছে বিকাল 5:15 থেকে, যে ম্যাচের প্রিভিউতে থাকবেন বাংলাদেশের সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি, থাকবো আমি, থাকবেন নাভিল খান। বাংলাদেশের ভিয়েতনামের সঙ্গে ম্যাচ, এই বছরের বাংলাদেশের ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ। শুধুমাত্র বাংলাদেশের কথা কেন বলছি, গোটা বিশ্বেই তো ব্যাপারটা এরকম। সিঙ্গাপুরের আগে বাংলাদেশের ম্যাচ। বাংলাদেশের ইন্টারন্যাশনাল উইন্ডোটা অনেকটা সাইকোলজিক্যাল ব্যাটেলের মতো হতে পারে। ভিয়েতনামের সঙ্গে এই ম্যাচটা যদি বাংলাদেশ খারাপ করে তাহলে হয়তো খুব একটা ক্ষতি বাংলাদেশের হবে না আদতে, কিন্তু ওই মানসিক দিকটাতে বাংলাদেশ একটা আঘাত পেতে পারে। সেই প্রস্তুতি বাংলাদেশের চলছে বেশ কয়েকদিন ধরেই। হামজা আসলেন গত পরশু, দুদিন ধরে তিনি আছেন দলের সঙ্গে। দলের একটা আবহ যদি বর্ণনা করতে বলা হয় ভিয়েতনামের এই ম্যাচের আগে, সেটা পজিটিভই থাকার কথা। খুব বেশি হারানোর কিছু নেই এই ম্যাচে। তো বাংলাদেশ এই ম্যাচটাতে কেমন ফুটবল উপহার দিতে পারে বা দিতে চাইবে? হামজা চৌধুরী এসছেন এই ম্যাচ শুরুর দুদিন আগে। একদিন তিনি দলের সঙ্গে অনুশীলন করলেন এবং তারপর তিনি ম্যাচ খেলার জন্য কতটুকু প্রস্তুত আছেন সে এক প্রশ্ন। কিন্তু যে ব্যাপারটা বোধহয় একটু এমফাসাইজ করা দরকার, যে বাংলাদেশ ভিয়েতনামের এগেনস্টে খেলছে। ভিয়েতনাম কারা? ভিয়েতনাম আরও একবার এশিয়ান কাপে খেলছে। ভিয়েতনামের ফিফা র্যাঙ্কিং 103 এবং তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশকে হারানো। তাদের টার্গেট এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের শেষ ম্যাচে মালয়েশিয়াকে হারানো। এই দুটো ম্যাচে জিততে পারলে তারা ফিফা র্যাঙ্কিংয়ে 100-র ভেতরে আসবে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এবং ওই অঞ্চলের অন্যতম সেরা দল ভিয়েতনাম, যারা নিয়মিত ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়, সেই ভিয়েতনামের এগেনস্টে আপনি খেলার সুযোগ পাচ্ছেন। তার অন্যতম কারণ, এখানে দুইটা জায়গায় আমার মনে হয় ক্রেডিট দেওয়া দরকার। অবশ্যই বাংলাদেশের হামজা চৌধুরী আছেন এবং সেটা একটা বড় ধরনের আকর্ষণ তৈরি করে। নইলে ভিয়েতনামের মতো দলের আসলে বাংলাদেশের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে রাজি হওয়ার কথা নয়। হামজারা এসে সেই ব্যাপারটা পুরোপুরি পাল্টে দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও খানিকটা কৃতিত্ব এই জায়গায় দিতে হয়, যে ওই ডিপ্লোমেসির জায়গায় তারা এমন একটা ফ্রেন্ডলি ম্যাচ, এমন একটা অপোনেন্ট তারা শেষ পর্যন্ত সিলেক্ট করতে পেরেছেন, যেটা বাংলাদেশকে আদতে সাহায্য করার কথা। আজকের এই ম্যাচের রেজাল্টটা ছাপিয়ে রাদার ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশ লড়াই কি করে করে, আমার মনে হয় সেটা দেখতে অনেকে মুখিয়ে থাকবেন। ফিফা র্যাঙ্কিংয়ের যে বিস্তর ফারাক, সেটা আর বলে দেওয়ার অপেক্ষায় আমাদেরকে রাখে না যে এই ম্যাচে কারা আসলে ফেভারিট। তার উপরে হ্যানয়ের মাঠে খেলা, যেখানে ভিয়েতনামের প্লেয়াররা নিয়মিতই খেলেন, তারা জানেন ওই জায়গার সবকিছু। বাংলাদেশের জন্য এটা একটা পরীক্ষা এই কারণে, কারণ বাংলাদেশকে এখান থেকে আবার সিঙ্গাপুরে যেতে হবে। বাংলাদেশ আজকের ম্যাচে যা কিছু অর্জন করবে, যতগুলো পজিটিভ দিক বাংলাদেশ এই ম্যাচ থেকে পাবে, তার সবটুকু বাংলাদেশের কাজে লাগার কথা সিঙ্গাপুর ম্যাচে। এক্স্যাক্টলি। আর বাংলাদেশ ওই সিঙ্গাপুর ম্যাচে যাওয়ার আগে যদি নিজেদের এই ম্যাচটা, ফ্রেন্ডলি ম্যাচটা ভালোভাবে ইউজ করতে পারে, আর যদি ওদিকে একটা ভালো রেজাল্ট সিঙ্গাপুরের সঙ্গে আসে, তাহলে যদি বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে কোনোভাবে যদি এই কোয়ালিফাইং রাউন্ডটা শেষ করতে পারে, তাহলে বলা যায় যে এই গত 25 মার্চ যে যাত্রাটা শুরু হয়েছিল ভারতের সঙ্গে, আর এই 26শে মার্চ এসে ভিয়েতনামের সঙ্গে, একটা গোটা 1 বছরের বাংলাদেশের জার্নি একেবারে 16 কলা পূর্ণ হয়ে আসবে হয়তো এই ভিয়েতনামের ম্যাচে, এরপরে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে। গত 1 বছরে বাংলাদেশ যে প্রতিযোগিতামূলক ম্যাচগুলো খেলেছে, সেখানে বাংলাদেশের রেজাল্ট, শেষ ম্যাচটায় বাংলাদেশ ভারতকে হারিয়েছিল নভেম্বরের 18 তারিখ জাতীয় স্টেডিয়ামে। এবার অবশ্য মার্চের যে দুটো ম্যাচ, বাংলাদেশের দুটোই আওয়ে ম্যাচ। অন্যদিকে ভিয়েতনাম, যারা এশিয়ান কাপে কোয়ালিফাই করে গেছে, কারণ মালয়েশিয়াকে সেখানে একটা বড় ধরনের পেনাল্টির মুখোমুখি হতে হয়েছে, আর ভিয়েতনাম এশিয়ান কাপে বাছাই করে গেছে। তাদের এখান থেকে পাওয়ার তেমন কিছু নাই। ভিয়েতনামকে ধরা হচ্ছে এই ম্যাচে, তারা কিছু পরীক্ষা নিরীক্ষা করাবে। তাদের বেশ কিছু ফুটবলার যারা ইনজুর্ড ছিলেন গত বছর জুড়ে, তাদেরকে বাজিয়ে দেখার একটা মোক্ষম সুযোগ তাদের সাউথ কোরিয়ান কোচের। এই ম্যাচের আগে তাদের কোচ বলছেন তারা জানেন এই দলে হামজা চৌধুরী আছেন, তাকে নিয়ে তারা আলাদা করে কাজ করছেন। হামজা চৌধুরীর জন্য তারা আলাদা অ্যানালিসিস করছেন, যেটা খুবই প্রত্যাশিত ছিল, যেটা একেবারেই স্বাভাবিক কথা এবং যেটা বলবেনও তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, হামজা চৌধুরী আসলে এই ম্যাচটা স্টার্ট করার জন্য কতখানি ফিট? তিনি দুদিন আগে যখন ভিয়েতনামে এসে পৌঁছেছেন, তখন তো তিনি আর প্র্যাকটিস করেন নাই। তিনি এই যে প্র্যাকটিস করলেন এবং তারপর তিনি ম্যাচ খেলতে নামবেন, তার মাঝে তার একটা দীর্ঘ ভ্রমণ গেছে। 15 ঘন্টা মতো তিনি জার্নি করেছেন। তার আগে লেস্টার সিটির একটা অধ্যায় ছিল, মনে করি
করিয়ে দিই, মাত্র মাসখানেক আগেও হামজা চৌধুরী আসলে ইনজুরির পাকচক্রে সেখানে তিনি ছিলেন। সেই হামজা চৌধুরীকে এই ম্যাচের শুরু থেকে দেখার সম্ভাবনা আমার কাছে মনে হয় একটু ক্ষীণ, এবং সম্ভবত এই পুরো সিদ্ধান্তটা হামজা চৌধুরী নিজেই নেবেন যে তিনি ম্যাচটা স্টার্ট করবেন নাকি রাদার তিনি ম্যাচের পরের অংশে গিয়ে লেটস সে সেকেন্ড হাফে তিনি নামবেন। সমিত সোমের কথাটা এখানে উদাহরণ হিসেবে ধরা যেতে পারে। গত নভেম্বরে যখন বাংলাদেশ ইন্ডিয়ার মুখোমুখি হয়, তার আগে নেপালের সঙ্গে বাংলাদেশ একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, যেখানে সমিত সোম একটা দীর্ঘ ভ্রমণের পরে এসেছিলেন, তাকে ফার্স্ট হাফে নামানো হয়নি, তিনি সেকেন্ড হাফে শুরু থেকে নামলেন। এরকম একটা পরিকল্পনার ভেতর দিয়ে হাভিয়ার কাবরেরা আজকের ম্যাচে যেতে পারেন বলে একটা আভাস আমার কাছে মনে হয় আকাশে বাতাসে আছে। হতেই পারে সেটা, মানে খুবই সিমিলার একটা সিচুয়েশন। আর হামজা চৌধুরী এই ম্যাচে যদি সেকেন্ড হাফেও শুরু করেন, খুব একটা আসলে ক্ষতি বাংলাদেশের হওয়ার কথা না। বাংলাদেশের মিডফিল্ডে আপনি যদি হিসেব করেন, কাজেম শাহ ভালো ফর্মে আছেন বাংলাদেশ ফুটবল লিগে, যদিও হামজা ইজ হামজা, এটাকে ভেঙে বলার কিছু নেই। আর হামজা খেলবেন, এটা সবচেয়ে পজিটিভ দিক। কারণ বাংলাদেশের এই যে সন্ধ্যা 6টায় টি স্পোর্টে যখন খেলাটা শুরু হবে, বাংলাদেশের যত ভক্তরা আছেন তারা তার আগেই হয়তো স্টার্টিং 11-এ খুঁজবেন যে হামজা আছে তো। যদি হামজা স্টার্টিং 11-এ না থাকেন তো হয়তো ওই ম্যাচটার দেখার আগ্রহটাও কমে যেতে পারে। আমার কাছে মনে হয় যে এটা ভিয়েতনামের ক্ষেত্রেও প্রযোজ্য। ভিয়েতনামের লোকেরা হোটেলের বাইরে অপেক্ষা করছেন হামজা চৌধুরীর সঙ্গে একটু দেখা করবেন বলে। নট এভরিডে ইউ গেট টু সি এ প্রিমিয়ার লিগ ফুটবলার। এবং তিনি এই ম্যাচে, আমি জানি না কতটুকু সময় তিনি খেলবেন, কিন্তু আমি এটুকু নিশ্চিত তিনি পুরো ম্যাচ খেলবেন না। আইডিয়ালি এটা খেলার কথা নয়, কিন্তু সমিত সোম হয়তো খেলবেন। সমিত সোমের একটা লম্বা বিরতি গেছে মাঝখানে। সমিত সোমের এই ম্যাচটায় ঠিকঠাক মতো খেলাটা খুব প্রয়োজন তার ফিটনেসটা রিগেইন করার জন্য। তিনি অবশ্য নিয়মিত প্র্যাকটিস করেই গেছেন ক্লাব ফুটবলে, অত ব্যস্ততা না থাকলেও। আরেকটা জায়গায় বোধহয় একটু কথা বলার সুযোগ আছে, তারিক কাজী আসলে কি করবেন। তিনিও ক্লাব ছাড়া, এবং তিনি যদি নিয়মিত খেলার ভেতরে যেহেতু তিনি নাই, তাকে আসলে আমরা কতখানি সময় দেখতে পাবো, এটা তার জন্য একটা পার্সোনাল চ্যালেঞ্জ হিসেবে আপনি দেখতে পারেন। কোয়েশ্চেন আছে সামনের দিকে ফ্রন্ট লাইনে বাংলাদেশ কাকে ব্যবহার করবে। রাকিব নাই, রাকিব না থাকলে আপনার মেইন ম্যান কে ফ্রন্ট লাইনে। আগের কটা গোলের যদি আপনি দেখেন বাংলাদেশ কোন কোন ম্যাচে গোল করেছে, সেখানে দেখবেন রাকিবের একটা প্রচ্ছন্ন প্রভাব সবসময় কম বেশি থাকে। ওই আলোচনা আবার বাদ দেন, তাহলে আপনি মিডফিল্ডে আসেন, মিডফিল্ড থেকে পেছনের দিকে আসেন। বাংলাদেশের ক্যাম্প থেকে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ হংকং চায়নার সঙ্গে যে অ্যাওয়ে ম্যাচটা খেলেছিল অক্টোবর মাসে, যে ম্যাচে বাংলাদেশ 1-1 গোলে ড্র করেছিল, সেই ম্যাচের পরিকল্পনা এই ম্যাচে কাজে লাগতে পারে। সেই ম্যাচে বাংলাদেশ ব্যাক 5-এ খেলেছিল, তাহলে বাংলাদেশ কি এখন ব্যাক 5-এ খেলতে যাচ্ছে? বাংলাদেশ টিমে বেশ কয়েকজন ফুল ব্যাক আছেন যাদেরকে আপনি উইং ব্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। সেটা হতে পারে বিশ্বনাথ ঘোষ, হতে পারে সাদউদ্দিন, হতে পারেন জায়ান, হতে পারেন রহমত। আবার আপনি সেন্টার ব্যাকের ওই জায়গায় আসেন, সেন্টার ব্যাকে তপু না থাকলে সেটা একটা ঘাটতি। সেই ঘাটতিটা কে পোষাচ্ছেন? আরেক তপু, জুনিয়র তপু, তার সঙ্গে তারিক কাজী। এই প্রশ্নগুলোর উত্তর এখন লোকে খোঁজার চেষ্টা করবেন, এবং এই ম্যাচের 11-এর পরের ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে আমরা সেখানে খুব বেশি কাটাছেড়া হয়তো দেখবো না। এটা বাংলাদেশের একটা ট্রায়াল ম্যাচ, যে ম্যাচে বাংলাদেশের টার্গেটটা আসলে সিঙ্গাপুর, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি ভিয়েতনামের মতো স্ট্রং টিমের এগেনস্টে একেবারেই ভেসে যেতে চাইবেন না। আর বাংলাদেশকে এখন যে লোকেরা সমীহ করেন, তার কারণ তো হামজা সমিতরা আসা এবং বাংলাদেশের প্লেয়িং স্টাইলও পরিবর্তন হওয়া। বাংলাদেশে একটা গেরো খুলতে হবে। গেরোটা হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ গত 19 সালের পর থেকে এখনো পর্যন্ত দক্ষিণ এশিয়া বাদে যেসব দলের সঙ্গে জয় পেয়েছে, আপনি বুঝতেই পারছেন যে সেটা একটা বিরল ব্যাপার। বাংলাদেশের দক্ষিণ এশিয়ার দলের বিরুদ্ধে বাদ দিয়ে জয় পাওয়াটা বেশ কঠিন। কম্বোডিয়া, সিশেলস আর লাওস গত 6-7 বছরের রেজাল্ট এটা। তার মানে আবার এও নয় যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দলের বাইরে যাদের সঙ্গে খেলছে তারা বাংলাদেশের সমশক্তি, অনেক শক্তিশালী। কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে আপনি জিতবেন না তো, খেলেন অস্ট্রেলিয়ার সঙ্গে, কাতারের সঙ্গে, আপনার খেলতে হয়েছে ধরেন ওমানের সঙ্গে, এদের সঙ্গে আপনি এখনই জিততে পারবেন না, আরো কয়দিন সময় লাগবে। কিন্তু এখন যে আপনি একটু একটু করে অ্যাটলিস্ট এই ভিয়েতনাম পর্যন্ত লড়াই করার আভাসটা দিচ্ছেন বা চেষ্টাটা করছেন, আমার মনে হয় এটা একটা পজিটিভ সাইন। অবশ্যই। আর ভিয়েতনামের সঙ্গে আপনি যখন খেলতে যাবেন, একটা টাইমে যখন হংকংয়ের সঙ্গে ম্যাচটা হলো, এর আগে ওই সিঙ্গাপুরের ক্ল্যাশটা, সমিত সোম তিনি খুব দেরি করে ক্যাম্পে যোগ দিয়েছেন, খুব একটা সময় তিনি পাননি। এইবার একটা বড় ধরনের সময় তিনি পেয়েছেন। প্রথমে বাংলাদেশে এসেছেন, প্র্যাকটিস করেছেন, এরপরে ভিয়েতনামে গিয়ে দলের সঙ্গে প্র্যাকটিস করেছেন। একটা ভালো একটা ফেজে সমিত সোমকে আমরা দেখতে পারি। সমিত সোমকে হয়তো বাংলাদেশের ন্যাশনাল টিমের হয়ে এই ম্যাচটাতে একেবারে 100% ক্যাপাসিটিতে আমরা দেখতে পারি হয়তো, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট সমিত সোম ইজ হিয়ার। হামজা আছেন, এতগুলো স্টার প্লেয়ার আপনার কাছে, ফাহমিদুল আছেন, মোরসালিন আছেন, রাকিবের ওই অভাবটা থেকেই যাবে রাইট ফ্ল্যাঙ্কে। কিন্তু ভিয়েতনামের সঙ্গে এই দলটা, বাংলাদেশের দলটা যদি ফাইট করে,
যদিও গুঞ্জন হচ্ছে যে 5-ম্যান ব্যাকলাইন নিয়ে বাংলাদেশ খেলতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ যদি একটু ব্রেভ ফুটবল খেলার চেষ্টা করে, কারণ উই হ্যাভ নাথিং টু লুজ হিয়ার, একটা ফ্রেন্ডলি ম্যাচ, মানে আমাদের এটা হচ্ছে এক্সপেরিমেন্ট করার জায়গা, মানে আমি যেভাবে দেখতে চাই, হয়তো অনেক ভক্ত আমার সঙ্গে এরকম ফুটবলই দেখতে চাইবেন, কিন্তু সেটা একটু হয়তো একটু বেশি অ্যাম্বিশিয়াস হয়ে যেতে পারে, একটা দুটো আর্লি গোল খেয়ে গেলে সেদিক থেকে কনজারভেটিভ ওয়েতে 5-ম্যান ব্যাকলাইন মানে কেমন অ্যাপ্রোচে আসলে দল মানে বাংলাদেশকে ভিয়েতনাম রেসপেক্ট করবে, অবশ্যই। বাংলাদেশও সেই রেসপেক্টটা গেইন করেছে, তারা সাউথ ইস্ট এশিয়ান চ্যাম্পিয়ন আর্ন করেছে, এক্স্যাক্টলি বাংলাদেশও আর্ন করেছে এই রেসপেক্টটা। ব্যাপারটা হচ্ছে যে ভিয়েতনামের পায়ে বল থাকবে, হ্যাঁ। আপনি খুব সহজে তাদের পা থেকে বল নিতে পারবেন না, তারা টেকনিক্যালি সাউন্ড, এবং তাদের কাছ থেকে আপনার তাহলে প্রাপ্য কি, যদি আপনি বল যখন পাচ্ছেন সেটা আপনি কোনো একটা জায়গায় গিয়ে কাউন্টার প্রেস করতে পারেন। আমি জানি না সেটা কতখানি সম্ভব এই দলটার পক্ষে, কারণ বাংলাদেশ এখন যে সিস্টেমটা ফলো করার চেষ্টা করছে এই সিস্টেমে অনেকগুলো প্লেয়ার রেডি আছে, কিন্তু আবার এই দলের একটা নির্দিষ্ট একটা বড় অংশ আছে যারা এই সিস্টেমে এখনও অত ভালোভাবে কোপ আপ করে উঠতে পারে না, মানে পলিশনেসের জায়গাটায় এখনও কিছু ঘাটতি রয়ে গেছে। সেই জায়গায় যদি বাংলাদেশ ভুলগুলো শুধরে নিতে পারে, ভুলগুলো শুধরে নেওয়াটা খুব ক্লিশে শোনায়, মানে ধরেন আপনার পায়ে বল আছে, এখন আপনার তো ডিসিশন মেকিং ঠিকঠাক হতে হবে। যে ইন্টারন্যাশনাল ম্যাচে আপনাকে যে টেম্পারমেন্টের ভেতর দিয়ে যেতে হয়, লিগের ম্যাচে তো সেই টেম্পারমেন্টের ভেতরে যেতে হয় না, সেই ইন্টেন্সিটিও থাকে না। ওই ইন্টেন্সিটি ম্যাচ করতে পারাটা বাংলাদেশের ফুটবলারদের জন্য চ্যালেঞ্জ, এবং দেখার বিষয় যে বাংলাদেশ আসলে কেমন করে। আমি জানি না যে হামজা চৌধুরী শুরু থেকে খেলছেন নাকি পরে খেলছেন, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমি বলবো যে হামজাকে শুরুতে নামিয়ে প্রথমে সামাল দিয়ে হয়তো হামজা 60 মিনিটস খেলেন বা 45 মিনিটস খেলেন, এরপর 30 মিনিটস ওই বেস লাইনের উপরে দাঁড় করে বাকিরা হয়তো একটা ভিত্তি তো গড়ে দিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আমি হামজাকে আসলে স্টার্টিং 11-এ আমি বলে রাখতাম, আমি জানি না আপনি কি করতেন। আমি তো অবশ্যই রাখতাম, আমি তো হামজাকে সেন্টার ফরওয়ার্ড খেলাইতাম। সেন্টার ফরওয়ার্ডে বাংলাদেশের কে খেলবেন সে এক প্রশ্ন বটে। সুমন রেজা, আরমান ফয়সাল, আকাশরা আছেন, দেখা যাক বাংলাদেশ আসলে ফ্রন্ট লাইনে কাকে কাকে চুজ করেন, আর ফাহমিদুল ফাহিম তারা তো আছেনই। এই ম্যাচের প্রেডিকশন দর্শক জানতে চাই আপনার কাছে। আরও একবার মনে করিয়ে দেই, ঠিক সন্ধ্যা 6টায় সরাসরি টি স্পোর্টসের লাইভ এবং 5:15 টি স্পোর্টসের লাইভ কভারেজের শুরু টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.